ভাবা যায় যেই বক্তব্য দিচ্ছে পুরো কাঁপাই দিচ্ছে মায়ের কি এটা নিয়ে এই মুহূর্তে পুরো ভাইরাল বা খুব ভাইমূলক একটা অবস্থা তৈরি হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিনেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। রাতে বারিধারা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। একেবারে ধামাকাদার খবর, ধ্বংসের খেলা শুরু হয়ে গেছে। এবার সরাসরি হুমকি দিয়ে বসলো যে অবরোধ নীতি সেটাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিয়েছে। হাত দেওয়ার সাহস যেন কেউ না করে, নইলে পরিস্থিতি খারাপ হতে একটুও সময় লাগবে না। তো এক শক্তিশালী খেলোয়াড় ময়দানে নেমে পড়েছে। আন্দোলন শুরু হয়ে গেছে। অলরেডি আন্দোলন শুরু হতে না হতেই জামাতের বিজয়ের আলামত আমরা লক্ষ্য করছি এবং আমিরে জামাত সারা জাগানো আহ্বান জানিয়েছেন। আমিরে জামাতের বক্তব্য, আন্দোলন শুরু, সফল করার আহ্বান জামাত আমিরের। মূলত রাষ্ট্রের ভিতটাই কাঁপিয়ে দিয়ে গেছেন। এটাও সরকারের জন্য খুব মারাত্মক একটা চপেটাঘাত এবং সরকার যে জনগণের সাথে একটা তামাশায় লিপ্ত হয়েছে সেটাও প্রমাণ হয়ে গেছে। যে এস আলমকে বলা হয় বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় মাফিয়া, যিনি একাই 11টি ব্যাংক থেকে 2.25 লাখ কোটি টাকা গিলে খেয়েছেন, আজ সেই এস আলমকেই লাল গালিচা সংবর্ধনা দিয়ে ব্যাংক খাতে ফিরিয়ে আনার এক মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছে বর্তমান বিএনপি সরকার। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে জনগণের সাথে তারা বেইমানি করেছে, গণভোটকে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অশ্রদ্ধা করছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার আবার এই ইসলামী ব্যাংকে এস আলমের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। অন্তত বিবিসি বাংলার প্রতিবেদন করে আমার সেটাই মনে হলো। লিখেছে এমডি লম্বা ছুটিতে। বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক অসম্ভব এবং অকল্পনীয় ঘটনা। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জামায়াত ইসলামের কঠিন এবং ভয়াবহ এক স্ট্র্যাটেজিক চাপের মুখেই পড়ে অবশেষে নিজের নীরবতা ভাঙলেন তিনি। হিন্দুস্তান ভারত আমাদের শিখাতে চায় এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যেই বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। যে এস আলমকে বলা হয় বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় মাফিয়া, যিনি একাই 11টি ব্যাংক থেকে 2.25 লাখ কোটি টাকা গিলে খেয়েছেন, আজ সেই এস আলমকেই লাল গালিচা সংবর্ধনা দিয়ে ব্যাংক খাতে ফিরিয়ে আনার এক মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছে বর্তমান বিএনপি সরকার। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ সংশোধনের নামে রাতের অন্ধকারে এমন এক আইনি ডাকাতির বৈধতা দেওয়া হয়েছে যা শুনলে দেশের প্রতিটি সাধারণ মানুষ এবং আমানতকারীর রক্ত হিম হয়ে যাবে। আজ আমরা কোনো গাল গল্প করব না, আমরা লজিক, ফ্যাক্টস এবং পর্দার আড়ালের আসল সমীকরণ দিয়ে ডিকনস্ট্রাক্ট করব কিভাবে মাত্র 2600 কোটি টাকার বিনিময়ে এস আলমকে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নতুন করে লুট করার লাইসেন্স দেওয়া হলো। আপনারা সবাই জানেন 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার এস আলম এবং মজুমদারে দখলমুক্ত করে 5টি মৃতপ্রায় ব্যাংকে একীভূত করেছিল। এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, এই 5টি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এই ব্যাংকগুলোকে আবার নিজেদের পায়ে দাঁড় করানোর জন্য, ব্যবসা শুরু করার জন্য সরকার নতুন করে 35,000 কোটি টাকা দিয়েছিল। এর পাশাপাশি সাধারণ গ্রাহকদের আমানত ফিরিয়ে দেওয়ার জন্য আমানত বীমা তহবিল থেকে আরও 12,000 কোটি টাকা ঢালা হয়েছিল। সরকার এই টাকাগুলো কেন দিচ্ছিল? কারণ এস আলম একাই এই 5টি ব্যাংক থেকে ঋণের নাম করে 95,000 কোটি টাকা লুট করেছিলেন। সেদিন জাতীয় সংসদে সরকার যে হিসাব দিয়েছিল তাতে দেখা যায় দেশের শীর্ষ 20টি ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে 11টি হলো এই এস আলমের। কিন্তু এখন বর্তমান সরকার কি করছে? ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ সংশোধন করে এমন একটি হাস্যকর এবং ভয়ঙ্কর বিধান যুক্ত করা হয়েছে যা আক্ষরিক অর্থেই পুরো জাতির সাথে এক চরম বেইমানি। আইনে বলা হয়েছে সরকারের দেওয়া টাকার মাত্র 7.5% ফেরত দিলেই পুরনো মালিকরা তাদের মালিকানা ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন। একটু হিসাব করে দেখুন, এর মানে হলো যে এস আলম 95,000 কোটি টাকা মেরে দিয়েছেন, তিনি এখন মাত্র 2600 কোটি টাকা টেবিলে ফেলেই আবারও ওই ব্যাংকগুলোর মালিকানা ফিরে আসতে পারবেন, আবারও লুটপাট চালাতে পারবেন। আইনের বাকি অংশে বলা হয়েছে বাকি টাকা পরবর্তী 2 বছরে 10% সরল সুদে ফেরত দিতে হবে। এই কথাটি শোনার পর যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হাসবে। যে মানুষটা আসল 95,000 কোটি টাকাই দেয় না, সে কি সুদসহ বাকি টাকা ফেরত দেবে? কখনোই না। এস আলম সাহেব একবার মাত্র 2600 কোটি টাকা দিয়ে ব্যাংকের ভেতরে ঢুকবেন, তারপর সরকার যে নতুন 35,000 কোটি টাকা ব্যাংকগুলোকে দিয়েছে সেটাও লুটে নেবেন। এরপর যখন টাকা দেওয়ার সময় আসবে তখন তিনি মামলা করে, রিট করে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে 10 থেকে 15 বছর পার করে দেবেন। অর্থাৎ আগে খেয়েছিলেন 95,000 কোটি টাকা, এবার নতুন করে খাবেন সরকারের আরও প্রায় 32,000 কোটি টাকা। এই ভয়ঙ্কর চক্রান্তের কথা কিন্তু আমরা আগেই জেনেছিলাম। গত 25 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এস মনসুর অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন
বলেছিলেন যে একটি কুচক্রী মহল একীভূত হওয়া ব্যাংকগুলোর পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যর্থ করতে অপপ্রচার চালাচ্ছে, যাতে ভবিষ্যতে এসব ব্যাংক আবার আগের মালিকদের হাতে ফিরে যেতে পারে। এই সত্য কথাটি প্রকাশ্যে বলার অপরাধে মাত্র 8 থেকে 9 দিনের মাথায় তাকে চাকরি হারাতে হয়, তাকে বিদায় করে দেয় বিএনপির সরকার। আজ অক্ষরে অক্ষরে প্রমাণ হয়ে গেল ডক্টর মনসুরের কথাই শতভাগ সঠিক ছিল। সবচেয়ে আজব এবং সন্দেহজনক ঘটনাটি ঘটেছিল নির্বাচনের পর। বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের একাংশ হঠাৎ করেই এই 5 ব্যাংককে একীভূত করার বিপক্ষে আন্দোলনে নেমেছিল। একবার লজিক দিয়ে চিন্তা করুন, বেসরকারি ব্যাংক একীভূত হলো না হলো সেটা নিয়ে সরকারি ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের কি লেনাদেনা? তাদের তো এই বিষয়ে নাক গলানোর কথাই নয়। মূলত তখনই শোনা যাচ্ছিল এস আলমের প্রতি অন্ধ ভালোবাসা এবং অবৈধ সুবিধার লোভেই তারা ওই আন্দোলন শুরু করেছিল। আর এই অন্ধ ভালোবাসার চূড়ান্ত এবং নগ্ন রূপ আমরা দেখলাম গত 9 এপ্রিল রাতে। সংসদে এই সংশোধনী আনার জন্য যখন বিশেষ কমিটি গঠন করা হলো, তখন ওই কমিটিতে ব্যাংক ফেরতের এই বিধান যুক্ত করার জন্য একটি নির্দিষ্ট মহল থেকে তীব্র চাপ দেওয়া হলো। কিন্তু অধিকাংশ এমপির প্রবল আপত্তিতে চূড়ান্ত খসড়ায় তা যুক্ত করা সম্ভব হয়নি। কিন্তু বিল পাশের ঠিক আগের রাতে 9 এপ্রিল অন্ধকারে অত্যন্ত সুকৌশলে এবং চোরের মতো এই ধারাটি আইনে যুক্ত করে পাশ করিয়ে নেওয়া হয়। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো রাষ্ট্রের সাথে, দেশের সাথে, জনগণের আমানতের সাথে একটি সুপরিকল্পিত প্রতারণা। আমাদের ভুলে গেলে চলবে না যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের প্রধান কারণই ছিল এই এস আলমের মতো অলিগার্ক বা লুটেরারা। তারা ব্যাংক দখল করে ঋণের নামে ট্রাক ভরে টাকা বের করে বিদেশে পাচার করেছে। আপনারা খেয়াল করলে দেখবেন 5 আগস্টের পর ম্যাজিকের মতো দেশে রেমিটেন্স বছরে 7 থেকে 8 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছিল। এর পেছনে কোনো জাদুকরী কারণ ছিল না, মূল কারণ ছিল ঋণের নাম এই মাফিয়াদের টাকা পাচার বন্ধ হওয়ায় দেশে হুন্ডি ব্যবসা কমে গিয়েছিল। এস আলমরা শেখ হাসিনার সময়ে লাখ লাখ কোটি টাকা পাচার করায় দেশে তীব্র ডলার সংকট তৈরি হয়েছিল। আর ডলারের দাম বাড়ার কারণে বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল। যে দেশের জনগণ 2024 বা 2018 সালের চরম ভোট ডাকাতি মেনে নিয়েছিল শুধু অর্থনীতি কিছুটা ঠিক থাকায়, তারাই 24 জুলাইয়ের রাস্তায় নেমেছিল পেটের দায়ে, অর্থ কষ্টের ক্ষোভে। মানুষ যখন অর্থ কষ্টে পড়ে ক্ষিপ্ত হয়, তখনই তারা বুকের বোতাম খুলে বুলেটের সামনে দাঁড়ায়। তাই জুলাই গণ অভ্যুত্থান মূলত কোনো সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি ছিল আর্থিক সংকট এবং এই এস আলমদের লুটপাটের বিরুদ্ধে সৃষ্ট এক বিস্ফোরণ। আর যদি এস আলমরা আবার ব্যাংকিং খাতে ফিরে আসেন, তবে তারা আবার সেই পুরনো কাজই করবেন। তারা আবার টাকা পাচার করবেন, আবার ডলার সংকট তৈরি করবেন এবং বাজারকে অস্থিতিশীল করে তুলবেন। দেশের অর্থনীতির অবস্থা এমনিতেই খুব একটা ভালো নয়। গত 1.5 বছরের অক্লান্ত পরিশ্রমে অর্থনীতিকে কোনো মতে লাইফ সাপোর্ট থেকে বের করে কেবিনে আনা হয়েছে। এখন যদি এই লুটেরাদের আবার ব্যাংকে ঢোকানো হয়, তবে এই রোগী আর বাঁচবে না, অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে। বর্তমান সরকার যদি মনে করে এই লুটপাটের সুযোগ দিয়ে তারা পার পেয়ে যাবে, তবে তারা জুলাই ইতিহাসের সবচেয়ে বড় ভুল করছে। যে যত রকম ষড়যন্ত্র করুক না কেন, কোনো কিছুই গোপন থাকবে না, সব সামনে চলে আসবে। তবে এত তাড়াতাড়ি সামনে আসবে এইটা কল্পনা করতে পারি নাই। হ্যাঁ ভাই, ডিপ স্টেট যে এত তাড়াতাড়ি সামনে আসবে আগে বুঝি নাই। হঠাৎ ডিপ স্টেটের কথা বললাম কেন, ছায়া সরকারের কথা এই জন্য বললাম। দেখেন ভাই, একটা ছায়া সরকার চালাইবার জন্য আপনার লাগবে আর্মির বড় বড় কর্তাদের লাগবে, পুলিশের বড় বড় কর্তাদের লাগবে, র্যাবের বড় বড় কর্তাদের লাগবে, সচিবালয়ের মধ্যে যারা সচিব আছে একদম পণ্ডিত তাদেরকে লাগবে। এইসব দেশের মাথা নিয়েই তো একটা ডিপ স্টেট হয়। কিন্তু ডিপ স্টেটের কিন্তু চাকা আছে, সেটা কি দিয়া চলে? টাকা দিয়া চলে। টাকার চাকা লাগাইতে হবে। সে টাকা কারা দেয়? ওই টাকা যারা দেয় তারাই ডিপ স্টেট চালায়। দেখেন এস আলম, ওনার নাম আপনারা বারবার শুনছেন না? গত 2 বছর ওনাকে আমরা কিভাবে চিনলাম? প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কি তুলা ধরলো, ওনার লুটপাটের ইতিহাসই তুলা ধরলো। এই ইসলামিক ব্যাংকে কিভাবে ধ্বংস করছে, সাথে আরো 4-5টা ব্যাংকে কিভাবে উনি গিলা খাইছে। আর ওনার মাধ্যমেই তো ভাই 60 থেকে 62,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। উনি সিঙ্গাপুরে এক রাজপ্রাসাদ বানাইছে, ওইখানে থাকে, ওইখান থেকে চার্টার্ড প্লেনে দিল্লি আইসা শেখ হাসিনার সাথে আলাপ করে আবার চলে যায়। এগুলাই তো শুনে আসতেছি। এখন ওই লোকটাকেই কেন দরকার হইলো? তার মানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। হ্যাঁ ভাই, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন না? কয়েকদিন আগে শিরিন শারমিনকে কেন ধরলো, 5 দিন রাখলো, আবার ছাইরা দিল। আবার এদিকে এস আলমকেই আনতে হচ্ছে। ওই ব্যাংকে, যে ব্যাংকের টাকার জন্য মানুষকে দেখছি হাহাকার করতে ভাই, 5 লক্ষ টাকার জন্য অনেকে কাঁদতে দেখছি চিটাগাঙ্গে, অনেকের ভাই জীবন তছনছ করে দিছে এই ব্যাংকগুলা। এই ব্যাংকে আবার গত 18 মাসে মানে ইউনূস সরকার একটা পজিশনে আনছে, লোন টোন করে একটা সাইজ তো করছে, মানুষের হাহাকার তো কমাইতে পারছে, ব্যাংকগুলো আবার চলতেছিল। ওইখানে আবার আগের মালিককে আনতে হবে কেন? এস আলম একা না ভাই, তার সাথে একটা গ্যাং আছে পুরো 4-5 জনের। এরাই এই দেশটাকে লুইটা পুইটা খাইছে, এইটাই আমরা দেখছি। এবং আমাদেরকে এটাই বোঝানো হয়েছে এস আলম একজন ভিলেন, এই দেশের ভিলেন। সেই ভিলেনকে আবার আনতে হবে কেন? ওই জন্যই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আর কোনো মানুষ নাই এই জগতে ভাই, যারা আপনারা বিএনপি করেন, আপনারা বুকে হাত দিয়া বলেন দেখতে কেমন লাগে? দেখতে ভালো লাগতেছে? দেখেন শিলং থেকে যখন সালাউদ্দিন সাহেব আসলো, আয়সা ওনার একটা গাড়ি ব্যবহার করছিল, মানে এস আলমের গাড়ি।
সেটা নিয়ে আজ পর্যন্ত কথা চলতেছে। একটা গাড়ি মানুষ সহ্য করতেছে না, আর পুরো ব্যাংক তুলে দিতেছেন তাদের হাতে। মাত্র 7.5% টাকা ওরা পরিশোধ করবে। কত পার্সেন্ট? নিচে তো ভাই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা, হয়তো 500 কোটি টাকা ফেরত দিয়ে আবার ইন করতেছে। ওদের কাছে কেন ব্যাংক তুলে দিতে হবে? আমরা সন্দেহের চোখে দেখতে চাই। অটোমেটিক সন্দেহ চলে আসে তো, কিন্তু আমাদের মধ্যে সন্দেহ আসলে কি ঘোড়ার ডিম আসে যায়? সরকারের কিচ্ছু যায় আসে না। সরকার তো ভাই এখন পাবলিকের সাথে, হ্যাঁ ভাই, জনগণের সাথে প্রতিযোগিতায় নামছে। প্রায় 70% যে ভোট দিছে সেটা হিসাব করলে প্রায় 5 কোটি মানুষ এই হ্যাঁ ভোটে ভোট দিছে। এই 5 কোটি ভোটারের বিরুদ্ধে কি সরকার দাঁড়ায় গেল? জনগণের মনের ভাষা কি সরকার বুঝতে পারতেছে না? দেখেন ভাই ব্রাদার, পার্শ্ববর্তী দেশ নিয়ে আমাদের অনেক রকম দ্বন্দ্ব আছে, অনেক রকম প্রশ্ন আছে, অনেক রকম কথাবার্তা এই মার্কেটে চলতেছে, আপনারা তো দেখতেছেন। এর মধ্যে আমাদের খলিলুর রহমান সাহেব গেল পার্শ্ববর্তী দেশে, ওনার সাথে গেল হুমায়ুন কবির সাহেব, উনি উপদেষ্টা, আর খলিলুর রহমান সাহেব হলো আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা দুজনে গেল। আসলো, আসার পর খলিল সাহেবের নামে একটা ফটো কার্ড ফেসবুকে ঘুরে বেড়াইতেছে। উনি কি বলছে? বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা বুঝেন, বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা সত্য ভাই। আপনি যদি পেন্সিল দিয়ে আঁকতে যান, আমাদের চারিদিকে কে? ভারত। ওদিকে ভারত, এদিকে বাংলাদেশ, ম্যাপে তো লাগবেই। কিন্তু ওইটা বলতে হবে কেন? কেমন যেন একটা বেকুব মার্কা কথা হয়ে গেল না? আপনাদের মনে আছে ওই যে আলগা মুমিন, আলগা চুল লাগায় যে ঘুরতো, চুল খুইলা ফেলাইলে চিনা যায় না, ওই চুল খুইলাই কিন্তু ভাইয়া গেছে। নিজে এক ইন্টারভিউর মধ্যে বলছে যে আমি যে ভাইয়া আসছে আমার কেউ চিনতে পারে নাই, কারণ আমি চুল খুইলা ফেলাইছিলাম। এই লোক ভারত থেকে এসে কি বলছিল মনে আছে? এও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ছিল, ওনার কথা মনে আছে? ভারত আর বাংলাদেশ হচ্ছে স্বামী স্ত্রী। কত বড় বেকুব মার্কা কথা! ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রী। আরে ভারতের প্রধানমন্ত্রী একজন পুরুষ মানুষ, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। আপনি যদি এই ধরনের কথা বলেন, মানুষ তো ট্রল করবে। মানুষের কথা বলার সুযোগ তো আপনিই কইরা দিতেছেন, ঠিক তেমনি উনিও কইরা দিছে বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবেই। এই কথাই বলার ছিল, আর কোনো কথা বলার ছিল না। এটা নিয়ে এখন বহু রকম প্রশ্ন উঠছে। এর মধ্যে আবার হুমায়ুন কবির সাহেব, উনি আবার কি বলতেছে? ভারতকে আমরা সতর্ক কইরা দিছি শেখ হাসিনার ব্যাপারে। কি সতর্ক? শেখ হাসিনা যেন ভারতে বসে কোন রকম রাজনীতি না চালাইতে পারে বাংলাদেশে। আর শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ, শেখ হাসিনাকে ফেরত চাইছে। দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা। চিন্তা করছেন? সতর্ক ভাই, শব্দটা কিন্তু ডেঞ্জারাস। সতর্ক করে দিছে দিল্লিকে বাংলাদেশ, মানে ঢাকা। বিশ্বাসযোগ্য না, কোনো মতেই বিশ্বাসযোগ্য না। তো প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।